পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া হয়তো খুব কঠিন যে ফুটবল খেলাকে ভালোবাসে না। 4 বছর অপেক্ষার পর যখন বিশ্বকাপ আসে তখন মনে হয় পৃথিবী যেন দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ফ্রান্স কিংবা পর্তুগালের হয়ে গলা ফাটাচ্ছে, কেউ আনন্দে কাঁদছে, আবার কেউ পরাজয়ের কষ্ট বুকে নিয়ে ঘুমাতে যাচ্ছে। একটা ফুটবল ম্যাচ কিভাবে এত কোটি মানুষের আবেগকে এমনভাবে নাড়া দিতে পারে তা ভাবলেই সত্যি অবাক লাগে। কিন্তু এই আবেগের ভিড়ে একটা প্রশ্ন কি কখনো আপনার মাথায় উকি দিয়েছে? আমরা যে খেলাটা পদ্মায় বসে মাত্র 90 মিনিট ধরে উপভোগ করি, সেই 90 মিনিটের আড়ালে লুকিয়ে আছে কত হাজার কোটি টাকার এক গোপন গল্প। কখনো কি ভেবে দেখেছেন বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি মুনাফা আসলে কার পকেটে যায়? মাঠে যে সোনালী ট্রফিটা তুলে ধরা হয় সেটা আসলে কে দেয়, আর কেনই বা দেয়? একটা দেশ হাজার হাজার কোটি টাকা খরচ করে বিশাল বিশাল স্টেডিয়াম বানিয়ে বিশ্বকাপের আয়োজন কেন করে? বিনিময়ে তারা আসলে কি পায়? শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করলে একটা দেশ কত টাকা হাতে পায়? ফাইনালে উঠলে সেই অঙ্কটা কত বেড়ে যায়? চ্যাম্পিয়ন হলে শেষ পর্যন্ত কত টাকা জমা হয় তাদের কোষাগারে? আর মাঠের সেই খেলোয়াড়রা যাদের পায়ের জাদুতে আমরা মুক্ত হই, তাদের এক একজনের দাম কেন শত শত মিলিয়ন ডলার ছুঁয়ে ফেলে? আজ আমরা ফুটবল মাঠের ভিতরে নয়, বরং সেই মাঠের বাইরেই লুকিয়ে থাকা এক অদৃশ্য সাম্রাজ্যের দিকে চোখ রাখবো, যেখানে একটা গোলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টাকা, ব্যবসা, বিশ্ব রাজনীতির সব জটিল হিসাব নিকাশ। কখনো কি ভেবেছেন বিশ্বকাপ থেকে ফিফা আসলে কিভাবে টাকা আয় করে? আমরা অনেকেই সাধারণভাবে ভেবে নিই যে ফিফা বোধহয় শুধু 4 বছর পর পর একটা টুর্নামেন্টই আয়োজন করে দেয়, ব্যাস এটুকুই তাদের কাজ। কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বড় এবং জটিল। ফিফা আসলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী এবং সবচেয়ে বড় ক্রীড়াভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি, যার আর্থিক সাম্রাজ্য অনেক বহুজাতিক কোম্পানিকেও হার মানায়। তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ের উৎস হলো টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি। পৃথিবীর কোটি কোটি মানুষ ঘরে বসেই বিশ্বকাপ দেখবে। এই নিশ্চয়তার উপর ভর করেই বিশ্বের নামি দামি টিভি চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ফিফা এর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে সম্প্রচারের অধিকার কিনে নেয়। কারণ তারা জানে এই সত্য কিনতে পারলে বিজ্ঞাপন থেকে সেই টাকা বহুগুণে তুলে আনা সম্ভব। এরপর আসে স্পন্সরশিপের এক বিশাল জগৎ। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলো মরিয়া হয়ে যায় যেন তাদের লোগোটা বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থাকে, কারণ মাত্র 1 মাসের এই টুর্নামেন্টে তাদের ব্র্যান্ডের নাম একসঙ্গে পৌঁছে যায় পৃথিবীর শত কোটি মানুষের চোখের সামনে, যা সাধারণ কোনো বিজ্ঞাপন ক্যাম্পেইনের পক্ষে কল্পনা করাও কঠিন। শুধু সম্প্রচার আর স্পন্সরশিপ নয়, ফিফার আয়ের খাত আরও বিস্তৃত। টিকিট বিক্রি, লাইসেন্সপ্রাপ্ত জার্সি ও স্বর্ণপণ্য বিক্রি, ডিজিটাল কন্টেন্ট ও অ্যাপ থেকে আয়, ভিআইপি হসপিটালিটি প্যাকেজ এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, সব মিলিয়ে একটা বিশাল অর্থনৈতিক কাঠামো তৈরি হয়। ফলাফল হিসেবে একটি মাত্র বিশ্বকাপ থেকেই ফিফা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে ফেলে। আর মজার বিষয় হলো এই বিপুল অর্থের একটা বড় অংশ পরবর্তী বিভিন্ন দেশের ফুটবল উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ এবং অংশগ্রহণকারী দলের প্রাইজ মানি হিসেবে ছড়িয়ে দেওয়া হয়। কখনো কি ভেবেছেন বিশ্বকাপের ট্রফিটা আসলে কে দেয়? অনেকেই ভেবে থাকেন যে দেশ বিশ্বকাপ আয়োজন করে বোধহয় সেই দেশই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়, কিন্তু বাস্তবতা একবারেই ভিন্ন। বিশ্বকাপের সেই বিখ্যাত সোনালী ট্রফির প্রকৃত মালিক হলো ফিফা নিজেই। পৃথিবীর কোনো দেশ বা কোনো ফেডারেশন, এমনকি কোনো ব্যক্তিও এই ট্রফির মালিকানা দাবি করতে পারে না। যে দেশ বিশ্বকাপ জিতে নেয় তারাও কিন্তু আসল ট্রফিটা চিরকালের জন্য নিজেদের কাছে রেখে দিতে পারে না। মাঠের উদযাপন, ছবি তোলা, উল্লাস প্রকাশ, এই পর্ব শেষ হওয়ার পর ট্রফিটি আবার ফিরে যায় ফিফার হেফাজতে। বিজয়ী দলকে পরবর্তীতে দেয়া হয় সেই ট্রফির একটি বিশেষ প্রতিরূপ, যা তারা নিজেদের কাছে রাখতে পারে। অর্থাৎ এই ছোট্ট একটি নিয়মের পিছনেও লুকিয়ে আছে ফিফার সুনিপুণ ব্র্যান্ড ভ্যালু রক্ষা এবং ঐতিহ্য ধরে রাখার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবার আসা যাক এমন একটা তথ্যে যা শুনলে আপনি সত্যিই চমকে উঠবেন। আমাদের অনেকেরই ধারণা বিশ্বকাপে অংশগ্রহণ করলে শুধু চ্যাম্পিয়ন দলই বুঝি টাকা পায়, বাকিরা খালি হাতে ফিরে যায়। কিন্তু বাস্তবতা এর থেকেও সম্পূর্ণ আলাদা। 2022 সালের বিশ্বকাপের হিসাব ধরলে দেখা যায় শুধুমাত্র টুর্নামেন্ট কোয়ালিফাই করার জন্যই প্রতিটি দল প্রস্তুতি বাবদ খরচ পেয়েছিল 1.5 মিলিয়ন মার্কিন ডলার।
যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 19 কোটি টাকা। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও হাতে পেয়েছিল $9 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 111 কোটি টাকা। এরপর ধাপে ধাপে এই অঙ্ক বাড়তে থাকে। রাউন্ড অফ 16-এ উঠতে পারলে একটা দল পায় $13 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 160 কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে পৌঁছালে সেই অঙ্ক দাঁড়ায় $17 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 210 কোটি টাকা। চতুর্থ স্থান অধিকার করা দল পায় $25 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 309 কোটি টাকা। এরপরেরগুলি শুনলে আপনার চোখ কপালে উঠবে। আর তৃতীয় স্থান অধিকারী দল পায় তার থেকে একটু বেশি $27 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 333 কোটি টাকা। আর রানার্স আপ হওয়া দলের ভাগ্যে জুটে $30 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 377 কোটি টাকা। আর সব থেকে উপরে থাকা চ্যাম্পিয়ন দল ঘরে তুলে পুরো $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 518 কোটি টাকা। একবার ভেবে দেখুন তো, মাঠে ভালো পারফরমেন্স দেখিয়ে একটি দেশের ফুটবল ফেডারেশন কয়েকশো কোটি টাকার সমপরিমাণ ঘরে তুলে নিতে পারে। এই তথ্যটাই বুঝিয়ে দেয় কেন প্রতিটি দেশ বিশ্বকাপের ভালো ফলাফলের জন্য এত মরিয়া হয়ে থাকে। কখনো কি ভেবে দেখেছেন একজন ফুটবলারের দাম কিভাবে 100 মিলিয়ন কিংবা $200 মিলিয়ন পর্যন্ত পৌঁছে যায়? এর কারণ হলো একজন তারকা খেলোয়াড় আসলে শুধু একজন খেলোয়াড় নন, তিনি নিজেই একটি সম্পূর্ণ ব্যবসায়িক ব্র্যান্ড। তার নাম লেখা জার্সি বিক্রি হয় লাখো কপি, তার খেলা দেখতে কোটি কোটি মানুষ টিভির সামনে বসে থাকে, তার জনপ্রিয়তার কারণে স্পন্সর লাইন ধরে থাকে, এমনকি স্টেডিয়ামের টিকিট বিক্রি বেড়ে যায় চোখের পলকে, এমনকি পুরো ক্লাবের বৈশ্বিক জনপ্রিয়তাও বহুগুণে বেড়ে যায় শুধুমাত্র তাকে ঘিরে। তাই যখন কোনো বড় ক্লাব একজন তারকা খেলোয়াড়কে বিশাল অঙ্কের বিনিময়ে দলে ফেরায়, তখন তারা আসলে শুধু একজন মানুষকেই কিনছে না, তারা কিনছে কোটি কোটি ভক্তের ভালোবাসা, বিশাল এক বাজার এবং ভবিষ্যতের বিরাট ব্যবসায়িক সম্ভাবনাকে। ঠিক এই কারণেই আজকের ফুটবল দুনিয়ায় একজন খেলোয়াড়ের দাম কখনো কখনো একটি ছোট দেশের বার্ষিক বাজেটের কাছাকাছি গিয়ে পৌঁছায়, যা শুনতে অবিশ্বাস্য মনে হলেও একেবারেই সত্যি। এখন আপনি হয়তো ভাবছেন একটি দেশ কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে বিশাল বিশাল স্টেডিয়াম তৈরি করে রাস্তাঘাট সাজায়, বিমানবন্দর সংস্কার করে বিশ্বকাপের আয়োজনের জন্য? তারা কি ফুটবলের প্রতি ভালোবাসা থেকে এত বড় বিনিয়োগ করে? উত্তরটা হলো না, ব্যাপারটা এত সরল নয়। একটা বিশ্বকাপ মানে শুধু একটা খেলার আসর নয়, এটার মানে হলো লক্ষ লক্ষ পর্যটকের একসঙ্গে আগমন, হোটেল বুকিং, বিমানের টিকিট, রেস্টুরেন্ট, স্থানীয় পরিবহন, এইসব ব্যবসায় হঠাৎ করেই কোটি কোটি ডলারের লেনদেন ঘটে যায়। এর চেয়েও বড় বিষয় হলো বিশ্বকাপ আয়োজন করা একটি দেশ বিশ্ব মঞ্চে নিজেকে তুলে ধরার এক বিরল সুযোগ এনে দেয়। এর মাধ্যমে একটি দেশ যেন পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারে, দেখো আমরাও বিশ্বমানের আয়োজন সফলভাবে করতে সক্ষম। তবে এটাও সত্যি যে সব দেশই সমানভাবে সুফল পায় না। কোনো দেশ আবার লাভবান হয় সরাসরি অর্থনৈতিকভাবে, কোনো দেশ লাভবান হয় রাজনৈতিক ও কূটনীতিক দিক থেকে, আবার কোনো দেশের ক্ষেত্রে বিশাল অবকাঠামোর ভবিষ্যৎ জাতীয় সম্পদে পরিণত হয়ে যায়। তাই পরের বার যখন আপনি টিভির পর্দায় বা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ম্যাচ দেখবেন, তখন শুধু মাঠের সেই 22 জন খেলোয়াড়কেই দেখবেন না, মনে রাখবেন এই 90 মিনিটের খেলার পিছনে লুকিয়ে আছে $বিলিয়ন এক ব্যবসা, কোটি কোটি মানুষের গভীর আবেগ, হাজার হাজার মানুষের নির্লস পরিশ্রম এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম এক ক্রীড়া সাম্রাজ্যের বিস্ময়কর গল্প। ফুটবল তাই আর শুধু একটা খেলা নয়, এটা একসঙ্গে একটা অর্থনীতি, একটা সংস্কৃতি, একটা তীব্র আবেগ, আর কখনো কখনো একটা গোটা জাতির পরিচয়ও বটে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর আপনার বন্ধুকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।